টানা সপ্তম দিনের মতো করোনায় শতাধিক মৃত্যু, শনাক্তের হার ২৭-এর বেশি। লকডাউনে কড়াকড়ির মাঝেও বেড়েছে মানুষের চলাচল। একটু কাজে যাইতেছিলাম, এক জায়গায় কাজ আছে, নিজস্ব কাজই আর কি। এদিক দিয়ে একটু দাঁড়াইছি, তো এই জন্য আর কি আমার আধা ঘন্টা বসায় রাখছি। ভ্যাকসিন দেয়া শেষ হলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। গুম খুনের রাজনীতি শুরু করেন জিয়া। বিএনপি বাংলাদেশ না, পাকিস্তান হ্যাঁ। অক্সিজেন সংকট সহ অনিয়মের জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। ফোন ধরেন না জাহিদ মালেক, বললেন বিরোধী দলীয় উপনেতা। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে 6 থেকে 7 বার টেলিফোন করেছি, উনি কোনোদিন টেলিফোন ধরেননি, উনি কোনোদিন কল ব্যাকও আমাকে করেননি। কয়েক ঘন্টার ব্যবধানে আসলো ৪৫ লাখ ভ্যাকসিন। সৌদি ও কুয়েতগামীদের অগ্রাধিকার দিয়ে অনলাইন টিকা নিবন্ধন শুরু। কুমিল্লা কারাগারে মাদকসহ ধরা পড়া কয়েদিকে নির্যাতনের ভিডিও ভাইরাল। জেল সুপার বললেন, সংশ্লিষ্টতা পাওয়ার কারাবিধি মেনেই দেয়া হয় লঘুদণ্ড। গত 2 মাসের একটা পরিসংখ্যানে বলবো প্রায় 80 জনকে বিভিন্ন অপরাধের কারণে পানিশমেন্ট দেওয়া হয়। সেরামের কোভিশিল্ড টিকার অনুমোদন নিয়ে ভারত ইউ টানাপোড়েন। জনসনের টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 85% কার্যকর, গবেষণার তথ্য। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইউরোর শেষ 4 নিশ্চিতে ফেভারিট ইংল্যান্ডের সামনে আজ ইউক্রেন চ্যালেঞ্জ। কোপায় ইকুয়েডরকে হারানোর মিশন আর্জেন্টিনার। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, তবে এই মুহূর্তে অবশ্যই মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাচ্ছি বিস্তারিত। 1 সপ্তাহ ধরে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর চাপ। ভর্তির সংখ্যা বেড়েছে প্রায় 10%। একই সাথে প্রকট হয়েছে আইসিইউ সংকট। ভর্তি রোগীর বড় অংশই ঢাকার বাইরের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিধিনিষেধ না মানলে শুধু চিকিৎসা দিয়ে এই মহামারী ঠেকানো সম্ভব নয়। রাজধানীর মুগদা হাসপাতালে শনিবার দুপুরের এই ছবি বলে দিচ্ছে মহামারীর ভয়াবহতার কথা। পরিস্থিতি এতটাই খারাপ যে এই অবস্থাতেও হাসপাতালে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীকে। কঠিন এই সময়েও রোগীর পাশে থাকতে পারছে না স্বজন, কারণ আইসিইউ বেড পেতে তারা দেন দরবারে ব্যস্ত। একই চিত্র মহাখালীর করোনা বিশেষায়িত হাসপাতালেও। 70 বছর বয়সী এই বৃদ্ধের অপেক্ষা আইসিইউ বেডের জন্য। 1 ঘন্টা দেন দরবারের পর নিশ্চিত হয় সোনার হরিণ। এমন চিত্র রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই। কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায়, আবার কেউ বা অ্যাম্বুলেন্সে। সকলের আশা দ্রুততম সময়ের মাঝে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের। মহাখালীর করোনা বিশেষায়িত হাসপাতালে ভর্তিকৃত রোগীর 70 ভাগই ঢাকার বাইরের। সাময়িক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা একটা লেভেল পর্যন্ত অনেক এনহ্যান্স করতে পারি, কিন্তু যেটা আমাদের হায়ার কেয়ার এরিয়া সেটা তো মানে অল অন এ সাডেন আর অল দ্য ভেরি শর্ট টাইম এটা করা যায় না। তো সেই জায়গায় আমাদের একটা তো অসহায়ত্ব আসতে পারে, যে দেখা গেল যে আমরা মানে যদি মানে রুগী অনেক বেড়ে যায়, আমরা সেই সময় হয়তো সবাইকে সেই দিতে পারছি না সাপোর্ট। আবার দেখেন মানে ডিজিজটা এতটাই খারাপ হয়ে যায় অনেকের ক্ষেত্রে যে সর্বোচ্চ চেষ্টা করেও তো আমরা তাকে আসলে সেভ করতে পারছি না। একই চিত্র রাজধানীর মুগদা হাসপাতালেও। ভর্তিকৃত রোগীর 30 ভাগ রাজধানীর বাইরের। গত 1 সপ্তাহে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 20 ভাগ। গত সপ্তাহে আমার রোগী ছিল 120-130 এরকম, কিন্তু এখন সেটা হয়ে গেছে 193। তার মানে প্রতিদিন গড়ে 5% হারে আমার রোগী বাড়ছে। কিন্তু এই পরিসংখ্যানটা যদি আপনি 2 সপ্তাহ আগে যান তাহলে সম্পূর্ণ ভিন্ন চিত্র। 2 সপ্তাহ আগেও কিন্তু এখানে রোগী ভর্তির হার ছিল খুবই কম, 80 জন 90 জন এরকম, যেটা 2 সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি হয়ে গেছে এবং এটা চলমান থাকবে আরও 1 সপ্তাহ। লকডাউনটা যদি সরকার বাহাদুর যদি মনে করেন আরও 1 সপ্তাহ যদি বাড়িয়ে দেয় তাহলে 14 দিন হয়ে গেল। 14 দিন পরে এটার ইম্প্যাক্টটা আমরা পাবো। ক্রান্তিকালীন এমন সময়েও যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের জন্য গোটা জাতির দুর্ভোগ পোহাতে হবে, এমনই শঙ্কা হাসপাতালগুলোর পরিচালকদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৩৪ জনের প্রাণহানি হয়েছে। এদিকে শনাক্ত হয়েছে ৬,২১৪ জন। শনাক্তের হার ২৭.৩৯%। সব মিলে মৃত্যু হয়েছে ১৪,৯১২ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ২২,৬৮৭টি। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৯,৩৬,২৫৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৭৭৭ জন। মোট সুস্থ ৮,২৯,১৯৯ জন। মৃত ১৩৪ জনের মধ্যে পুরুষ ৮৪ জন আর নারী ৫০ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে খুলনায় সর্বোচ্চ ৩৯ জন, ঢাকায় ৩৮, রাজশাহীতে ২৩, চট্টগ্রামে ১১ জন মারা গেছেন, রংপুরে ১৫, ময়মনসিংহে ৪, বরিশালে ৩ আর সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। দেশব্যাপী লকডাউনের তৃতীয় দিনেও রাজধানীতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৎপর ছিল পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। বেশিরভাগ মানুষই জরুরি দরকারেই বাসা থেকে বের হন। তবে কেউ কেউ দেখিয়েছেন ঠুনকো অজুহাত। যারা যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় নেমেছেন, জেল জরিমানা করা হয় তাদের। ডিএমপি মোবাইল কোর্টের মাধ্যমে ৬২১ জনকে গ্রেফতার করে ৩৪৬ জনকে জরিমানা করা হয় ১,০৬,৪৫০ টাকা। প্রধান সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরা ও তল্লাশির মুখে নিজেদের পক্ষে যুক্তি দেন বাইরে বের হওয়া মানুষজন। ভাবছিলাম আমাদের গভর্নমেন্টের কাগজ আছে, আমাদের হয়তো যেতে দিবে, কিন্তু ওরা আমাদেরকে আবদুল্লাহপুর থেকে আটকাই দিল, বলছিল আমরা যেতে পারবেন না। ২,০০০ টাকার একটা কেস ধরাই দিল। তা আমার পক্ষে তো এই ২,০০০ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই। একটা কেস করলে পরে পুলিশ 30% বা 25% একটা কমিশন পাবে। তারা কমিশন বাণিজ্যের মধ্যে চেয়ে দেখেছে। আমার আব্বা হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট, মেইনলি আমরা আনোয়ারখানে ডায়ালিসিস করি। তো আমরা বনানী থেকে আসছি, তো আমি ওনাকে দিলাম, বললাম এই পেপার। উনি বলছে ডেট কোথায়। শনিবার আগের দিনের চেয়ে প্রতিটি চেকপোস্টেই গাড়ির চাপ ছিল তুলনামূলক বেশি। যৌক্তিক কারণ থাকলে যেতে দেয়া হচ্ছে, নয়তো করা হচ্ছে জরিমানা। চেক বেক করতেছি যে কেউ অযথা বাসা থেকে বের হচ্ছে কিনা, ঘোরাফেরা করতেছে কিনা। বিভিন্ন অজুহাতে তারা রাস্তায় বের হয়ে আসছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকরে মাঠে নামে র্যাব। কঠোর লকডাউনের মধ্যে গেল দুদিনে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। এখন পর্যন্ত বিধিনিষেধ আরোপ পরবর্তী প্রায় ৪০০ মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং ৪ লক্ষাধিক টাকা আমরা জরিমানা করেছি। পাশাপাশি আমরা অনেককেই শাস্তি প্রদান করেছি। হাতিরঝিলে রংধনু ক্রসিংয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তারাও সড়কে বের হওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। বাজার করে বাসায় যাবো, মানে এর ভিতরে স্যারেরা ধসে বলছে দাঁড়ায় থাকো। একটু কাজে যাইতেছিলাম, এক জায়গায় কাজ আছে, নিজস্ব কাজই আর কি। এদিক দিয়ে একটু দাঁড়াইছি, তো এই জন্য আর কি আমার আধা ঘন্টা বসায় রাখছে। র্যাব পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে পথে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে তারা। দিনের শুরুতে তল্লাশি কিংবা পুলিশি তৎপরতা বেশি জোরদার থাকলেও দুপুরের পর তা কিছুটা কমতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভীষণ রকমের তৎপরতার মধ্যেও কেউ কেউ খোঁড়া যুক্তি দিয়ে কিংবা নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন, যদিও সংখ্যায় তারা খুবই কম। দায়িত্বশীলরা বলছেন, শুধুমাত্র জেল জরিমানা কিংবা আইনি পদক্ষেপ নয়, লকডাউন কার্যকর করতে হলে সবার সহযোগিতা ও সদিচ্ছা দরকার। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। টিকা দেওয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে ২০২১-২২ সালের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনা হবে। জানান, এবারের বাজেটের মূল লক্ষ্য করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি। জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। তাদের বিবিসিতে ইন্টারভিউতে প্রধানমন্ত্রী জানান, দেশের ৮০% মানুষকে টিকাদানের আওতায় আনা হবে। সম্ভাব্য সব উৎস থেকে টিকা সংগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, সব টিকা দেওয়া হবে বিনামূল্যে। ৮০% লোকের টিকা আওতায় নিয়ে আসবো, আর সমস্ত টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমরা কিনছি অনেক টাকা দিয়ে, কারণ প্রথমে যেটা কিনছিলাম এটা অল্প দামে ছিল, কিন্তু এখন আমাদের অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। নতুন আসা ৪৫ লাখ ডোজ টিকার ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে, জানান শেখ হাসিনা। আমাদের শ্রমিক যারা যাচ্ছে তাদের অগ্রাধিকার থাকবে এই টিকা পাওয়ায়। ভ্যাকসিন দেওয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। রেডিওর মাধ্যমে যাচ্ছে পড়াশোনার সুযোগ, অনলাইনে যাচ্ছে, যেভাবে সুযোগ পাচ্ছেন সেভাবে কিন্তু আমরা পড়াশোনার কাজটা চালিয়ে রাখতে সক্ষম হচ্ছি।
তাতে আমরা বলবো যে একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব। দেশে গুম খুনের রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান, বলেন প্রধানমন্ত্রী। রাতের পর রাত এই হত্যাযজ্ঞ চলেছে, এক দিনে 10টা করে ফাঁসি জিয়াউর রহমান সই করে যাচ্ছে, আর সেই দলই হলো বিএনপি। বিএনপি বাংলাদেশ না, পাকিস্তান হ্যাঁ। প্রধানমন্ত্রী বলেন, বাজেটের লক্ষ্য করোনা মোকাবেলা করে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা, যার মূল শক্তি ছিল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আবারও বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংসদের সমাপনী অধিবেশনে বিভিন্ন জেলায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন তারা। এ সময় মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে পদত্যাগের দাবিও করা হয়। সেখানে ডাক্তার থাকলে অ্যানেস্থেসিয়ার থাকে না, অ্যানেস্থেসিয়ার ডাক্তার থাকে না, অ্যানেস্থেসিয়ার ডাক্তার থাকলে আবার অপারেশন করার ডাক্তার থাকে না, ফলে অপারেশন করা যায় না। সমস্যাগুলি সমাধানের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে 6 থেকে 7 বার টেলিফোন করেছি, উনি কোনোদিন টেলিফোন ধরেননি। এমনকি ওনার অ্যাসিস্ট্যান্ট বা যারা থাকেন তাদেরকে টেলিফোন করেছিলাম, কিন্তু উনি কোনোদিন কল ব্যাকও আমাকে করেননি। আমেরিকার সঙ্গে তুলনা করলেন যে আমেরিকায় তো মানুষ মারা যায়, আমাদের দেশে অনেক কম মানুষ মারা যায়। মনে হইলো যে না, ওইটা ওনার ক্রেডিট আর কি, যে ওনার কারণে মানুষ মারা যায় না বাংলাদেশে। উনি যে কি মানুষ বুঝলাম না, ওনার লজ্জা শরম কিচ্ছু নাই, নৈতিকতা নাই। ওনার নৈতিকতা রিজাইন দেওয়া উচিত এবং তার পদত্যাগ দাবি করতে হবে। বগুড়া মোহাম্মদী হাসপাতাল ও সজিমেক হাসপাতালের জন্য অতি দ্রুত কমপক্ষে 20টি করে হাইফ্লো নাজাল ক্যানুলা বড়দের জন্য এবং কন্টিনিউয়াস আপনার কি বলে অক্সিজেন সাপ্লাই সাপোর্টটা রাখবার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা অনুসন্ধান করে জানা যায়, মাদকের রমরমা ব্যবসায় জড়িত কতিপয় বন্দী আর কারারক্ষী। কারারক্ষীদের হাত ধরেই মাদক প্রবেশ করে কারাগারে, আর বন্দীদের যোগ সাজসে তা পৌঁছে যায় কারাভ্যন্তরের ভোক্তাদের কাছে। গত কয়েক মাস ধরে এমন ব্যক্তিদের বিরুদ্ধে চলে সাঁড়াশি অভিযান। কয়েদির নাম শাহজাহান বিলাস, ডাকাতি ও হত্যা মামলায় 58 বছরের সাজাপ্রাপ্ত আসামি। 26 বছর ধরে কুমিল্লা কারাগারে। গেল 12 এপ্রিল ইয়াবা, গাঁজা ও নগদ 600 টাকা সহ কারারক্ষীদের হাতে ধরা পড়েন তিনি। এরপর কারা অভ্যন্তরে তাকে পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারাগারে মাদক সরবরাহে সক্রিয় একটি চক্র, বন্দি ছাড়াও এতে জড়িত কয়েকজন কারারক্ষী। গত 2 মাসে সম্পৃক্ততা মিলেছে অন্তত 80 জন বন্দির। 26 জন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। সহকারী প্রধান রক্ষী সহ 2 কারারক্ষীকে ইয়াবা সহ গ্রেফতারও দেখানো হয়েছে। প্রায় 26 থেকে 27 জনের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং 2 জনের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা পর্যন্ত করা হয়েছে। এছাড়া কারা অভ্যন্তরে বেশ কিছু বন্দী যারা মাদক বা অন্যান্য বিভিন্ন কারা অপরাধ করে থাকছে, এই বিগত 2 মাসের একটা পরিসংখ্যানই বলবো, প্রায় 80 জনকে বিভিন্ন অপরাধের কারণে পানিশমেন্ট দেওয়া হয়েছে। কারাগারের অভ্যন্তরীণ ঘটনার ফুটেজ ভাইরাল করে একটি চক্র কারা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে তৎপর বলে জানায় কর্তৃপক্ষ। জেল সুপার জানালেন, জিজ্ঞাসাবাদে উশৃঙ্খল আচরণ নিবৃত্ত করতে কারাবিধি অনুযায়ী লঘু শাস্তি দেয়া হয়। যারা যারা এখানে ছিল কারারক্ষী, তাদের সাথে খুব উশৃঙ্খল আচরণ করে। তারা তাকে মাথা মারতে যায় এক পর্যায়ে, তারপর তাকে উঠে দাঁড়িয়েবার চেষ্টা করে, তখন তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ওরা। বন্দি নির্যাতনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ভাইরালের সম্পৃক্ততায় কুমিল্লা কারাগারের প্রধান কারারক্ষী সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খালেদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা। কয়েক ঘন্টার ব্যবধানে দেশে এসেছে 45 লাখ ভ্যাকসিন। সেগুলো রাখা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সংরক্ষণাগারে। সারা দেশে নতুন করে গণটিকা কর্মসূচি চালুর উদ্দেশ্যে শিগগিরই বিভিন্ন জেলায় পাঠানো হবে এসব টিকা। শনিবার সকাল পর্যন্ত 4 দফায় চীন থেকে কেনা 20 লাখ আর কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেয়া 25 লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। চীন থেকে কেনা সিনোফার্মের 10 লাখ ভ্যাকসিনের দ্বিতীয় চালান বহনকারী বিমান ভোর 5:30টায় অবতরণ করে ঢাকায়।
আর কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেয়া মডার্নার দ্বিতীয় চালানের 12 লাখ ভ্যাকসিন বহনকারী ফ্লাইটটি অবতরণ করে সকাল 8:40 এইসব টিকা গ্রহণ করে ইপিআই কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ভ্যাকসিন সংরক্ষণ ও বিতরণের প্রস্তুতি আছে তাদের। ILRA নিয়ে এটা গলাতে হয়, গলানোর পরে আমরা 1 মাস পর্যন্ত 2 to 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সংরক্ষণ করতে পারবো এবং তখন পরিবহনও আমি 2 to 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবহনও করতে পারবো এবং আমি যে জায়গাটা প্রয়োগ করতে পারবো সেখান পর্যন্ত আমি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটা নিয়ে যেতে পারবো। মডার্নার টিকা সংরক্ষণ করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় স্টোরে, আর সিনোফার্মের টিকা নেওয়া হয় টঙ্গীর সংরক্ষণাগারে। এর আগে শুক্রবার রাত 11:20 মডার্নার 13 লাখ ডোজ করোনার টিকা পৌঁছায় ঢাকায়। রাতেই চীন থেকে কেনা সিনোফার্মের 10 লাখ ডোজ টিকাও দেশে আসে। কোভ্যাক্সের মাধ্যমে আসা টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ভ্যাকসিনের আর অভাব হবে না এবং আমাদের যেটা লক্ষ্য আছে ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে। এরই মধ্যে দেশে প্রয়োগ হয়েছে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও ফাইজারের টিকা। মডার্নার টিকা ব্যবহারেরও অনুমোদন দিয়ে রেখেছে ওষুধ প্রশাসন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সার্ভার জটিলতা কেটেছে প্রবাসীদের টিকা নিবন্ধন প্রক্রিয়ায়। শুরু হয়েছে নিবন্ধনের প্রাথমিক কাজ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কয়েকদিন পর থেকে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন শুরু হবে। তবে সবচেয়ে বড় সমস্যা, প্রবাসীদের অনেকেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনে অজ্ঞতা। এদিকে সারা দেশে সার্ভার জটিলতা কেটে যাওয়ায় খুশি প্রবাসীরা। রাজধানীর স্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে শত শত প্রবাসীর ভিড়। 2 দিন ধরে সার্ভার জটিলতার পর অনলাইন ও হাতে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তারা। টিকা নিবন্ধনের জন্য যাদের জাতীয় পরিচয়পত্র নেই, বিএমইটিতে তাদের প্রাথমিক রেজিস্ট্রেশন করা হচ্ছে 205 টাকায়। যাদের এনআইডি আছে তাদের রেজিস্ট্রেশন লাগছে না। আমি প্রবাসী বা ওয়েবসাইট থেকে এই রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তবে অনলাইন অনভিজ্ঞতায় সমস্যায় পড়ছেন অনেক প্রবাসী। এত কষ্ট করে আসলাম, আবার কবে আসবো এই সমাধানটা ওরা দিতেছে না। এখন বলতেছে অ্যাপে যাও, অ্যাপ তো আমরা এত কিছু বুঝি না। সবাই এত কিছু তো ঝামেলা আমরা বুঝি না। তাই শর্টকাটে আমাদের যারা প্রবাসী আছে তাদের পাসপোর্ট কপির নাম্বারটা নিয়ে সেরে যদি কাজটা তারাই করে দিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, অল্প সময়ে প্রাথমিক নিবন্ধন শেষ করে সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে টিকা নিবন্ধন শুরু হবে। সেটা শুরু হতে 3 থেকে 4 দিন লাগবে। গতকালকে আমাদের সার্ভার জটিলতার কারণে একটু সমস্যা ছিল, আজকে মোটামুটি এখন পর্যন্ত সঠিকভাবে চলমান আছে। আমি প্রবাসী অ্যাপে পর্যন্ত করা যায়। এখানে যেমন এই জেলা কর্মসংস্থান অফিস যেমন আসতে হচ্ছে, একই সাথে ঘরে বসে কিন্তু করা যায়। এই মুহূর্তে আমরা সৌদি আরব এবং কুয়েতগামী যারা আছেন তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। তো একই সাথে পরপরই আমাদের অন্যান্য দেশের যারা প্রবাসী আছেন তারাও কিন্তু টিকাগুলি নিতে পারবেন। এদিকে সারা দেশে জেলা পর্যায়ে চলছে রেজিস্ট্রেশন। দিনভর চট্টগ্রাম, সিলেট, ফেনী সহ সব জেলার জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে ভিড় করেন প্রবাসীরা। সার্ভার সচল হয় স্বস্তি প্রকাশ করেন তারা। দৌড়াদৌড়ি করছে, আসলে মনে করছে হবে না। এই যে এখানে টাকা জমা দিয়ে যে কাগজটা বেশি আমার ভালো লাগতেছে। সকালে আসছি, গাড়ি ঘোড়া ছিল না, এখন অনেক ঝামেলার পরে জমা দিতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। প্রথম পর্যায়ে নিবন্ধন ও টিকা নিবন্ধনে সৌদি ও কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে অন্য রাষ্ট্রের প্রবাসীদের নিবন্ধন শুরু হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লকডাউন অমান্য করে পশুর হাট বসানো হয়েছে নরসিংদীতে। শিবপুরের পুঠিয়া বাজারে বসেছে সাপ্তাহিক এই হাট। সেখানে দুপুর থেকে পশু নিয়ে হাজির হন বিক্রেতারা। ঢল নেমেছে ক্রেতারও। বিকেল থেকে উপচে পড়া ভিড় হাটে। মাস্ক ছাড়াই বেশিরভাগ মানুষ। স্বাস্থ্যবিধি ভুলে চলছে পশু কেনা বেচা। হাট বসানো নিয়েও কথা বলতেও নারাজ সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাট বন্ধ রাখার কথা জানিয়ে মাইকিং করা হয়েছিল। তবুও নির্দেশনা অমান্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে রোমার মাঠে নামার আগে দারুণ ফর্মে রয়েছে ইংলিশরা। সবশেষ ম্যাচে জার্মানিকে হারানোয় আত্মবিশ্বাস বেড়েছে সাউথগেটের দলের। বিপরীতে সুইডেনকে অতিরিক্ত সময়ের গোলে হারানো ইউক্রেন চাইছে আরও একটি অঘটন উপহার দিতে। দুই দেশের মুখোমুখি 7 দেখায় অবশ্য একটি মাত্র জয় ইউক্রেনের, অন্যদিকে 4 জয় ইংল্যান্ডের। আবার জানাচ্ছি কোপার খবর। কোপায় আগামীকাল রয়েছে শেষ 2টি কোয়ার্টার ফাইনাল। ভোর 4টায় উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া, আর সকাল 7টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ইকুয়েডর। একটি টুর্নামেন্ট মানে আর্জেন্টিনার একটি অপেক্ষা।
এই বুঝি শেষ হলো শিরোপা জয়ের প্রতীক্ষা। এবারের কোপাতেও সেই আশাতে বুক বেঁধেছে কোটি আর্জেন্টাইন ভক্ত। সেই স্বপ্ন পূরণে আর মাত্র 3 ম্যাচ। 1993 পর যে দলটি আর কোনো শিরোপা জেতেনি সেই আলবি সেলেস্তাদের সামনে এবার ইকুয়েডর। হারাতে পারলেই কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে যাবে লিওনেল মেসির দল। দু দলের শক্তির পার্থক্য আকাশ পাতাল। কোপায় কখনো শিরোপা জেতেনি ইকুয়েডর, অন্যদিকে আর্জেন্টিনার শোকেসে কিনা 14 ট্রফি। একদিকে তারকার মিছিল, অন্যদিকে ইকুয়েডর বড্ড সাদামাটা এক দল। শুধু কি তাই, মুখোমুখি লড়াইও আর্জেন্টিনা এগিয়ে যোজন যোজন। 36 ম্যাচের 21টিতেই জিতেছে তারা, আর 93 পর 5টা জয় ইকুয়েডরের। এ গ্রুপের শীর্ষস্থান থেকে শেষ 8-এ ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে প্রতিপক্ষ ইকুয়েডরের অবস্থান ছিল বি গ্রুপের চতুর্থ। তবে ফুটবল তো আর পরিসংখ্যান দিয়ে হয় না। কে ভেবেছিল এই নেইমারের ব্রাজিলকে 1-1 গোলে রুখে দেবে ইকুয়েডর? এবার সেরকম হলে সোজা ট্রাইব্রেকারে যেতে হবে মেসিদের। কোপায় যে নকআউট পর্বে নেই অতিরিক্ত সময়। তাই তো সতর্ক লিওনেল স্কলোনির শিষ্যরা, পার হরকালেই যে আরেকটি স্বপ্নের অপমৃত্যু। যমুনা স্পোর্টস। বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে 1-11 ঘটানোর যে রঙিন খোয়া দেখেছে তা দুঃস্বপ্ন মাত্র। হারানোর ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখন মরিয়া হয়ে অন্ধকারের অলিগলি পথে হাঁটছে। বিএনপির হাঁকডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশে 111-এর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। আসলে বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্র ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপি করেছে। রাজধানীর আশুলিয়ায় বৃদ্ধ জয়নাল আবেদিন হত্যাকাণ্ডের সাথে জড়িত মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। সকালে হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে রুবেল। গত বৃহস্পতিবার জয়নাল রুবেলের কাছে পাওনা টাকা চাইতে যায়। টাকা চাওয়াকে কেন্দ্র করেই দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল জয়নালকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে মরদেহ খাটের নিচে রেখে রুমে তালা লাগিয়ে পালিয়ে যায় রুবেল। কিশোরগঞ্জের কটিয়াদীতে 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানিয়েছেন সিভিল সার্জন ডক্টর মুজিবুর রহমান। এই ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল 7টার দিকে লোহাজুরি গ্রামে বাবার সাথে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায় শিশুটি। বৃষ্টি শুরু হলে বাবাকে রেখে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। এরপর 11টার দিকে নদের পাড়ের পাট ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। আজ ময়নাতদন্ত হয়। লোহাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীতে পড়ত শিশুটি। উত্তরাঞ্চলের কয়েক জেলায় উজানের ঢলে আসা পানি নামতে শুরু করেছে। শেরপুরে পাহাড়ি ঢলে ভোগাই নদীর বাঁধ ভেঙে পড়ায় পানি ঢুকে পড়ে 40টি গ্রামে। পানি নামলেও গৃহবন্দী ঝিনাইগাতির প্রায় 30টি গ্রামের মানুষ। ডুবে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ। এদিকে টানা বৃষ্টিপাত হওয়ায় অপরিবর্তিত সুনামগঞ্জের সুরমা নদী সহ শাখা নদীর পানি। সড়কে পানি ওঠায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। বৃষ্টি না হওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরামে বিভিন্ন এলাকায় নামতে শুরু করেছে পানি। তবে ভেঙে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি সহ গ্রীষ্মকালীন সবজির আবাদ। জিম্বাবুয়ের উইকেটের বাউন্সি কন্ডিশনেও বাংলাদেশের সেরা অস্ত্র হতে পারে স্পিনাররা। সেই সাথে টাইগারদের দুর্বল জায়গাটা হতে পারে ভিন্ন কন্ডিশনে ব্যাটসম্যানদের দ্রুতই মানিয়ে নিতে না পারার ব্যর্থতা। এমন ধারণা জিম্বাবুয়ের ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাচ্চার। দুই দেশের জমাট সিরিজের অপেক্ষায় থাকলেও নিজ দেশ জিম্বাবুয়েকেই ফেভারিট বলছেন দেশটির সাবেক অধিনায়ক।
জিম্বাবুয়ের হারারেতে মাসাকাজ্জার আসন্ন সিরিজ নিয়ে সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে ক্রিকেটারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। 10 ম্যাচে 46.47 গড়ে করেছেন 883 রান, রয়েছে 3টি সেঞ্চুরি, 4টি 50। বলছি জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাজ্জার কথা। কেবল নিজ দেশ নয়, বাংলাদেশের ঘরোয়া লিগও খেলেছেন। বিপিএলের পাশাপাশি ঢাকা লিগেও ছিলেন নিয়মিত। বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি বলে মনে করা মাসাকাজ্জা সাকিব মুশফিকদের নারী নক্ষত্রের অনেক কিছুই জানেন। বাংলাদেশের এই দলটা খুবই শক্তিশালী। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। তবে যেহেতু ঘরের মাঠে খেলা, তাই আমাদের ছেলেদের উপর আস্থা রাখতে চাই। আমার মতে জিম্বাবুয়ে কিছুটা ফেভারিট। হারারের কন্ডিশনার উইকেটের আচরণ মাসাকাজ্জার নখদর্পণে। সে কারণেই তার কাছ থেকে জানতে চাওয়া উইকেটের আচরণ কেমন হতে পারে। শীতকালে জিম্বাবুয়ের উইকেট কেমন আচরণ করবে তা আসলে অনুমান করা কঠিন, ঠিক ঢাকার উইকেটের মতো। তবে আমার মনে হয় ঢাকার মতো এখানেও স্পিনারদের চেয়ে পেসাররা বেশি সুবিধা পাবে। বেশি কিছুদিন আগের কথা নয়, 2018 সালেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাসাকাজ্জা। তাই বাংলাদেশের এই স্কোয়াড খুব একটা অপরিচিত নয় তার কাছে। তরতাজা সেই অভিজ্ঞতা থেকেই বললেন টাইগারদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো নিয়ে। কন্ডিশন যেমনই হোক না কেন, সবসময় বাংলাদেশের শক্তির জায়গায় স্পেন। জিম্বাবুয়েতে হুমকি হতে পারে তাইজুল, মিরাজ, সাকিবরা। আর দুর্বলতা হলো নন কন্ডিশনে ব্যাটসম্যানদের দ্রুত মানিয়ে নিতে না পারা। বর্তমানে ব্যাট তুলে রেখেছেন, তবে আছেন ক্রিকেটের সাথে। জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক হিসেবে কাজ করছেন হ্যামিল্টন মাসাকাজ্জা। দর্শক, কথা হচ্ছিল জিম্বাবুয়ের কিংবদন্তি হ্যামিল্টন মাসাকাজ্জার সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, বাংলাদেশকে জিততে হলে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে সবচেয়ে দ্রুততম সময়ে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। টাঙ্গাইলের কালীহাতিতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 5 জন। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের হাতিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোগী নিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছিলেন অ্যাম্বুলেন্সটি। হাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 3 জন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও 2 জন। নিহতদের এখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। এদিকে নওগাঁর মান্দায় 2 ট্রাকের সংঘর্ষে 2 আম ব্যবসায়ী মারা গেছেন। রুগী সহ অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গে আমি যাচ্ছিল, আরেকটি হচ্ছে মাছের গাড়ি ট্রাক হচ্ছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাচ্ছে। 2টি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন মারা যায়। ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার অনুমোদন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে দিল্লির জটিলতা এখনও কাটেনি। সেরাম ইনস্টিটিউটে তৈরি ভ্যাকসিনের ছাড়পত্র নিশ্চিতে জরুরি আলোচনার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাঝেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে কোভিশিল্ডের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। জানান, অ্যাস্ট্রাজেনেকার সরাসরি তত্ত্বাবধানে তৈরি টিকার সাথে কোনো পার্থক্য নেই কোভিশিল্ডের। এ পর্যন্ত ইউরোপীয় মেডিসিনস এজেন্সি EMA 4টি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে, যার মধ্যে আছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। অথচ একই ফর্মুলায় তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা কোভিশিল্ড নেই সেই তালিকায়। এর ফলে ইউর নতুন ভ্যাকসিন পাসপোর্ট স্কিম অনুযায়ী 2 ডোজ গ্রহণের পরও ইউরোপের বেশিরভাগ দেশে প্রবেশ করতে পারছে না কোভিশিল্ড গ্রহীতারা। অথচ খোদ যুক্তরাজ্যে প্রায় 50 লাখ মানুষ নিয়েছে ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ব্রিটেন সফরে অবধারিতভাবে উঠে আসে বিষয়টি। বিরক্তি প্রকাশ করেন সেরামের টিকা বিষয়ে আত্মবিশ্বাসী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেরাম ইনস্টিটিউট আর অ্যাস্ট্রাজেনেকার টিকায় কোনো পার্থক্য থাকার সুযোগ নেই। তাই ভ্যাকসিন পাসপোর্টে এই টিকা অনুমোদন না দেওয়ার কোনো কারণ দেখছি না। আমি আত্মবিশ্বাসী কোভিশিল্ড ব্যবহারে কোনো সমস্যা হবে না। আমাদের দেশের বহু মানুষ এই টিকা নিয়েছে। শুক্রবার ইউরোপীয় কমিশন জানায়, তারা কোভিশিল্ডের অনুমোদনের বিষয়ে ইতিবাচক পথে এগুচ্ছে, তবে সময় লাগবে আরও। দ্রুত সমাধানে ইউর সাথে আলোচনার কথা জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের প্রত্যাশা, যারা সেরামের ভ্যাকসিন নিয়েছে তাদের ইউর তালিকাভুক্ত টিকা গ্রহীতাদের মতোই বিবেচনা করা হবে। এখানকার ভ্যাকসিনেশন সার্টিফিকেট যাতে ইউর অনুমোদন পায় সে বিষয়ে জোটের সদস্য রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ করছি। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
এর আগে কোভিশিল্ডকে ছাড়পত্র না দিলে ইউরোপ থেকে ভারতে প্রবেশে কোয়ারেন্টাইন সহ নানা বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছিল দিল্লি। এর পরপরই জার্মানি, স্পেন সহ কয়েকটি দেশ তাদের অবস্থান থেকে সরে এসে পাসপোর্ট ভ্যাকসিন প্রকল্পে অনুমোদন দেয় কোভিশিল্ডকেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 85% কার্যকর জনসন অ্যান্ড জনসনের টিকা। দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক গবেষণায় উঠে এসেছে তথ্য। সম্প্রতি দেশটির টিকা কার্যক্রমে যুক্ত হয়েছে জে টিকা। সেখানে ছড়িয়ে পড়া শক্তিশালী ভারতীয় ধরনকে রুখতে এই ভ্যাকসিন কতখানি কার্যকর তা জানতেই চালানো হয় গবেষণা। সেখানে উঠে আসে ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টি। ভ্যাকসিনটি সংক্রমণ ও মৃতের হার কমিয়ে আনবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা। এর আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানও তাদের প্রতিবেদনে টিকার কার্যকারিতা নিয়ে একই তথ্য দেয়। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। তবে অবশ্যই মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।